পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্ন নিয়ে অনেকে যারা স্কিল মাইগ্রেশনে আসতে চান, তো স্কিল মাইগ্রেশনের মেইন যে টপিক সেটা হলো আপনার যে জব এক্সপিরিয়েন্স সেটা আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, এটার উপর বেস করে মূলত আপনাকে পিআরের সুযোগগুলো দেওয়া হয়। তো এই জব এক্সপিরিয়েন্স নিয়েই মূলত প্রচুর পরিমাণে ভুল ইনফরমেশন অনেকে অবচেতন মনে জেনে না জেনে দিয়ে থাকেন। এটার ফলে অসংখ্য ইমিগ্র্যান্ট ভিসার প্রত্যাশীরা একটা স্টেজে গিয়ে তাদের সুযোগগুলো হারিয়ে ফেলেন, কিংবা আপনার আইটিএ পেলেও পরবর্তী সময় তার ভিসাটা ইস্যু হয় না, ইভেন অনেকে 5 বছরের জন্য ব্যান হয়ে যেতে পারেন। তো এই জন্য এই গুরুত্বপূর্ণ টপিকসটাকে সিলেক্ট করে আজকের আলোচনাটি সাজানো। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা যেখান থেকে শুনতেছেন আজকের আলোচনাটি, ইনসাইড কানাডা আউটসাইড কানাডা সকল ইমিগ্র্যান্ট প্রত্যাশী বা পিআর হোল্ডার হওয়ার জন্য যারা আগ্রহী স্কিল মাইগ্রেশনের ক্যাটাগরিতে, তাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। 6 কমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিস্টেক্স এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস শুড অ্যাভয়েড। তো এক্সপ্রেস এন্ট্রিতে এখানে যেহেতু পিএনপি রিলেটেড এক্সপ্রেস এন্ট্রি রয়েছে, সুতরাং পিএনপি ক্যান্ডিডেট এবং জেনারেল এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট সবার জন্যই তথ্যগুলো কাজে আসবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন এবং আলোচনাটি ভালো করে খেয়াল করবেন। আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রিতে 3টি ক্যাটাগরি রয়েছে। 3টি ক্যাটাগরির এক্সপিরিয়েন্সগুলো তিনভাবে মূলত ডিমান্ড করে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। একটা হচ্ছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, আর একটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম। তো প্রত্যেকটার আবার আলাদা আলাদা রুলস রয়েছে। আপনি যে ক্যাটাগরিতে আপনার এক্সপিরিয়েন্সটা শো করতেছেন সেই ক্যাটাগরির যে নিয়মগুলো কানাডা গভর্নমেন্ট দিয়ে রেখেছে সেগুলোর সাথে অ্যালাইন করে আপনাকে মূলত এক্সপিরিয়েন্সটা শো করতে হবে। এই জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। তো on top of that, the comprehensive ranking system score your experience separately from what makes you eligible. তো এখানে দুইটা মেজর বিষয় সামনে চলে আসে। 2 কোয়েশ্চেন্স ইউ নিড টু আস্ক অ্যাবাউট এভরি বিট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনি যখন এক্সপিরিয়েন্স শো করবেন, দুইটা বিষয়কে অ্যালাইন করে আপনাকে এক্সপিরিয়েন্সগুলোকে সাজাতে হবে, বা এক্সপ্রেস এন্ট্রিতে সাধারণত শুরুতে আপনার এক্সপিরিয়েন্সগুলোকে সফট ইনফরমেশনের মাধ্যমে দিতে হয়। পরবর্তীতে আপনাদের বিস্তারিত তথ্যগুলো, জব এক্সপিরিয়েন্স লেটার, এগুলো ইস্যু বা এগুলো আপলোড করতে হয়। তো আপনি শুরুতে যেই ইনফরমেশনগুলো দিচ্ছেন পরবর্তীতে সেটার সাথে ম্যাচিং করে যাতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে পারেন, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে খুব বেশি করে। This is basic but essential housekeeping when considering your work experience as a candidate. It can serve you greatly to understand which part of your work experience will contribute to your eligibility for an express entry program and which will count towards your CRC score. This is important for those who already have an express entry profile submitted as well. তো যারা ইতিমধ্যে প্রোফাইল করেছেন এবং যারা ভবিষ্যতে করবেন সবার জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। Since you will not be asked for proof of your work experience at the profile stage, মূলত আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করেন তখন কিন্তু আপনার প্রুফগুলো শো করতে হয় না, পরবর্তীতে এগুলো দিতে হয় যদি আপনি আইটি পান তাহলে। কিন্তু আগে থেকে যদি বিষয়গুলো খেয়াল না করেন তাহলে পরে বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। ইফ ইউ হ্যাভ misunderstood any of the work experience rules, you can put yourself at risk of mispresenting and even potentially needing to return your ITA when your work experience will be assessed at the application stage. Before you add work experience to your profile or as you are building your work experience, you can consider 2 questions. তো এক্সপ্রেস এন্ট্রিতে এই প্রোফাইল করার জন্য দুইটা বিষয় খুব মাথায় রাখবেন। ডাজ দিস জব হেল্প মি কোয়ালিফাই ফর এ প্রোগ্রাম? তো আপনি যে জবটি করতেছেন সেটি কিভাবে আপনাকে কোয়ালিফাই করবে সে বিষয়টি আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ইচ প্রোগ্রাম সেট ইটস ওন বার ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এলিজিবিলিটি, মেকিং শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দি নুয়ান্সেস অফ ইচ অ্যান্ড হাউ টু। কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের ক্ষেত্রে যদি কেউ আবেদন করতে চান, এক্সপ্রেস এন্ট্রির যে একটা মেজর ক্যাটাগরি সেটা হলো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। এখানে স্কুল ওয়ার্কগুলো আপনাকে দেখাতে পারেন আপনি টিআর 1, 2 এবং 3 ইন কানাডা অ্যাট দি লাস্ট 3 ইয়ার্স, এবং এই এক্সপিরিয়েন্সটা আপনি শো করতে পারবেন লাস্ট 3 ইয়ার্সের মধ্যে। ইউ ক্যান কম্বাইন এক্সপিরিয়েন্স ফ্রম মোর দ্যান ওয়ান ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোড। দেখা গেলো যে গত 3 বছরে আপনি
একাধিক ক্যাটাগরি জব করেছেন, কিন্তু দুটোকে আপনি কম্বাইন করতে পারবেন। দিস ক্যান বি বিল্ড আপ থ্রো ফুল টাইম অর ইকুইভ্যালেন্ট পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে স্টুডেন্ট চলাকালীন যে আপনার জব এক্সপিরিয়েন্স, সেটাকে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কাউন্ট করা যাবে না, কিন্তু আপনি যদি ফুল টাইম জব করার পাশাপাশি পার্ট টাইম জব করেন বা ফুল টাইম জব যদি না পান, তাহলে দুইটি পার্ট টাইম জব আপনি করতে পারেন, অথবা আপনি 2 বছর ধরে পার্ট টাইম জব করলেই 1 বছর ইকুইভ্যালেন্ট ফুল টাইম জব এখানে দেখাতে পারেন। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে লাস্ট 10 বছরের মধ্যে কমপক্ষে 1 বছরের জব এক্সপিরিয়েন্স দেখাতে হয়। দিস মাস্ট বি ইন ইউর প্রাইমারি অকুপেশন। দিস ক্যান বি বিল্ড আপ থ্রো ফুল টাইম অর ইকুইভ্যালেন্ট পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। 2 years of skill trade এখানে আর একটা 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হলো ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম। 2 years of skill trade experience in the last 5 years প্লাস এ কোয়ালিফাইং জব অফার অর এ সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন। তো ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে কমপক্ষে 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কোয়ালিফাইং জব অফার অথবা সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন থাকতে হবে। মাস্ট বি ইন ওয়ান অফ 8 স্পেসিফিক এনওসি গ্রুপস। তো এখানে 8টি এনওসি গ্রুপ আছে, সেগুলোর মধ্যে আপনার জব এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। Must have been obtained in a country where you are qualified to practice. Does this job earn me CRS points? Number 2 যে বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। The CRS award points for Canadian and foreign work experience on its own scale. Higher band like 2 year or 3 plus years earn more points. You can meet the minimum requirement for program in 1 year but gain extra CRS point by reaching a higher band. এখন বিষয় হলো যে আপনি 1 বছরের এক্সপিরিয়েন্স দেখায় প্রোফাইল করতে পারেন, কিন্তু সিআরএস পয়েন্ট যদি আপনি খুব বেশি আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্স যত বাড়বে তত বেশি স্ট্যান্ডার্ড পয়েন্ট পাবেন। বিশেষ করে 3 বছরের জব এক্সপিরিয়েন্স হলে সর্বাধিক বলতে আপনার একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট পাওয়া যায়। আবার 5 বছর 10 বছরের জন্য আলাদা করে আপনারা সিআরএস পয়েন্ট গেইন করতে পারেন। আন্ডার দি সিআরএস you can earn points for work experience gained within 10 years, which far exceeds the time horizon for work experience that count toward basic program eligibility under CEC or FSTP. Another key example how work experience for program eligibility differ from work experience for CRS point is the addition of foreign work experience. তো আপনি কানাডাতে ধরুন জব করতেছেন, আপনি যদি কানাডাতে আসার আগে অন্য কোনো দেশে বা আপনার হোম কান্ট্রিতে জব করেন, সেটাও এখানে আসবে। ইভেন অনেকে আছে যে কানাডাতে জব করতেছে, একই সময়ে তিনি তার দেশেও জব করতেছে, ফুল টাইম জব করতেছে। এই ধরনের ঘটনাও ঘটে যে তিনি দেখা গেল যে কানাডাতে একটা সেক্টরে জব করতেছেন, আবার তার দেশে তিনি আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন। দুইটাই এক্সপিরিয়েন্স তিনি একসাথে এখানে অ্যাকুমুলেট করতে পারতেছিলেন। কিন্তু ইনসাইড কানাডাতে বসে আপনি দুইটা এক্সপিরিয়েন্স এখানে পার্ট টাইম হলেও হবে, কিন্তু ফুল টাইম দুইটা দেখানো যাবে না যতটুকু জানি। আন্ডার দি সিসিএ ফর এক্সাম্পল, foreign work experience is not needed and has no impact on eligibility. However, under the CRS, a CEC candidate could earn as many as 50 extra points solely through maximizing their foreign work experience. The common mistakes এখানে মেন যে অ্যাট্রাকশন পয়েন্ট আপনাদের জন্য সেটা হলো গেটিং ইউর এনওসি রং। তো এই বিষয়টি কিন্তু অনেকেই ভুল করে থাকেন। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ফ্রিকুয়েন্ট এরার্স বিকজ ইট অ্যাফেক্টস এভরি অ্যাপ্লিক্যান্ট। When assessing your work experience, Immigration Represents Citizenship Canada does not look at your job title. ভালো করে খেয়াল করুন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু আপনার জব টাইটেলের দিকে খেয়াল করে না। তারা কি খেয়াল করে? দি রিভিউইং অফিসার চেকস whether you perform the lead statement and most of the main duties listed in the description of the occupation that you declared in your profile. দেখা গেল যে আপনি একটা জব টাইটেল আপনার প্রোফাইলে দিলেন, সেই প্রোফাইলে জব ডেসক্রিপশন যেগুলো আছে এনওসি কোডের আলোকে, সেগুলোর মধ্যে কতটুকু আপনি মেনটেন করতে পারতেছেন সেটা মেইনলি তারা অ্যাসেস করে। আন্ডার দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন সিস্টেম এটা মূলত তারা করে। অ্যাডিং দি রং এনওসি টু ইউর প্রোফাইল because you adhered more of the job title than to the actual roles, responsibilities and work done can have dire consequences, including having your profile being found invalid for express entry altogether or needing to return an ITA that you received.
তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি একটা টাইটেল সিলেক্ট করলেন, করে আপনি এমন একটা জবের টাইটেল সিলেক্ট করলেন বা এনএসসি কোড সিলেক্ট করলেন যেটাতে হয়তো ইন ডিম্যান্ডে রয়েছে বা যেটাতে আপনার আইটিআই পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সেই ধরনের কোনো ডিউটিস রেসপন্সিবিলিটিস আপনি পালন করেন নাই, সেটা আপনি মেনশন করতে পারেন নাই, তাহলে আপনার এই প্রোফাইলটিকে ক্যান্সেল করে দেওয়া হবে, আপনি এখানে সুযোগগুলো পাবেন না। দিস ম্যাটার্স মোস্ট আন্ডার FSWP ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। হোয়াইল ইউর কোয়ালিফাইং ইয়ার মাস্ট ম্যাচ ওয়ান প্রাইমারি অকুপেশন। হোয়াট টু ডু টু অ্যাভয়েড দিস? এটাকে অ্যাভয়েড করার জন্য কী করতে হবে? আপনাকে যে অকুপেশনে আপনি আপনার এক্সপিরিয়েন্স ডিমান্ড করতেছেন সেটা আপনি এনএসসি ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে সেই ধরনের অকুপেশনের জন্য কী কী রুলস রেগুলেশন আছে, কী কী ডিউটিস রয়েছে, কী কী রেসপন্সিবিলিটি আছে, সেগুলো ম্যাচিং করে আপনার এক্সপিরিয়েন্সগুলো সাজাবেন। এরপরে এনএসসি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে একই ধরনের রিলেটেড অনেকগুলো অকুপেশনসের মধ্যে কিছু কিছু আছে এক্সক্লুডিং অকুপেশন, সেই অকুপেশনগুলোর মধ্যে আপনার অকুপেশনটা আছে কিনা সেটা খেয়াল করতে হবে। কাউন্টিং ওয়ার্ক ডান হোয়াইল স্টাডিং। তো এখানে অনেকে মনে করেন যে কানাডাতে পড়াশোনা চলাকালীন সময় এটাকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো যাবে, এটা কিন্তু রং ধারণা। কানাডাতে পড়াশোনা করলে সেই সময়ে আপনি যে জবগুলো করেন সেগুলোকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখা যাবে না মোটেও, এটা ক্লিয়ার কথা। সিইসি এবং এফএসটিবি অর্থাৎ ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম দুইটা দিয়ে দেখানো যায় না, তবে FSWP প্রোগ্রামে এটা দেখানো যায়। বিশেষ করে কেউ যদি আপনি কানাডার বাইরে এখানে পড়াশোনা করেন এবং জব করেন একই সাথে, সেটাকে এখানে কাউন্ট করা হয়। কিন্তু ইনসাইড কানাডাতে একই সাথে জব, একই সাথে আপনার পড়ালেখা এই দুটিকে কাউন্ট করা হয় না। ফর সিআরএস পয়েন্টস, Canadian work experience gained while studying full-time in Canada also does not count. IRCC says foreign work experience gained while studying full-time outside Canada can count towards CRS points. This same job could count for one purpose and another not. তো আপনি আউট অফ কানাডাতে যদি জবও করেন, পড়াশোনা করেন, সেটাকে কাউন্ট করা হবে, কিন্তু ইনসাইড কানাডাতে জব এবং পড়াশোনা এটাকে কাউন্ট করা হয় না, এটা বাই লতে এটা করা হয় না। সুতরাং আপনি কানাডাতে এসে ফুল টাইম পড়াশোনা চলাকালীন সময়ের যে পার্ট টাইম জব করেন সেটাকে এখানে কাউন্ট করতে পারবেন না। আপনার দেশে থাকা অবস্থায় যদি সেটা করে থাকেন সেটাকে কাউন্ট করতে পারবেন। হোয়াট টু ডু টু অ্যাভয়েড গেটিং মিক্সড? Assess each part of your work experience on both standard program eligibility and CRS points, understanding that one bit of work experience can count towards both. Once you have made basic eligibility, you can then focus on CRS point contribution. তিন নম্বর যে মিস্টেকটা অনেকে করে থাকে, মিসকাউন্টিং আওয়ার্স অর মিসিং টাইম উইন্ডোজ। এখানে খুব ভালো করে খেয়াল করবেন, কানাডা কিন্তু সপ্তাহে 30 ঘন্টার বেশি কাউন্ট করে না। এখন আপনি দেখা গেলো যে এমন একটা প্রতিষ্ঠানে আপনি জব করেন যেখানে আপনি সপ্তাহে 50 ঘন্টা কাজ করতেছেন, তো আপনি জানেন যে কানাডাতে 1560 ঘন্টা দেখাতে পারলে 1 বছর ইকুইভ্যালেন্ট জব এক্সপিরিয়েন্স কাউন্ট করা হয়। এই জন্য আপনি দেখা গেলো যে 6 মাসে কিংবা 9 মাসে আপনি পুরো 1 বছরের জব এক্সপিরিয়েন্স শো করতেছেন। কী কারণে? আপনি ঘন্টা হিসাব করতেছেন যে আমি তো সপ্তাহে 50 ঘন্টা কাজ করেছি, কিন্তু কানাডার ক্ষেত্রে যেটা হয় তারা সপ্তাহে সর্বোচ্চ 30 ঘন্টাকে কাউন্ট করে, এইভাবে কিন্তু জব এক্সপিরিয়েন্সগুলো শো করে। সুতরাং আপনারা ভুল করে কেউ সপ্তাহে 30 ঘন্টার বেশি জব এখানে বা কাউন্টিং টাইম দেখাবেন না। এটা যদি করেন তাহলে এটার কারণে আপনাদের প্রোফাইলটা ক্যান্সেল হয়ে যেতে পারে। Attempting to use work experience that falls outside the time window, each program has a look back period. CEC looks at the last 3 years. আর কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে বিগত 3 বছরের মধ্যে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছেন সেটাই আপনি শো করবেন। 3 বছর আগের যে এক্সপিরিয়েন্সগুলো ইনসাইড কানাডাতে সেগুলো কাউন্ট করবে না, তবে আউটসাইড কানাডাতে যদি হয় সেগুলোকে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আপনি এখানে দেখাতে পারেন। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে ইনসাইড আউটসাইড কানাডাতে যতগুলো এক্সপিরিয়েন্স সবগুলো শো করতে পারেন। ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামের ক্ষেত্রে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সগুলো এখানে শো করানো যাবে। হোয়াট টু ডু হিয়ার? ক্যালকুলেট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিপিং ইন মাইন্ড, এগুলো আমরা বলেছি অলরেডি। ক্লেমিং ওয়ার্ক দ্যাট ডাজ নট কাউন্ট। অনেকে আছেন যে অনেক ধরনের কাজ করেন যেগুলো অ্যাকচুয়ালি কানাডাতে কাউন্ট করা হয় না, সেগুলোকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখালে সেগুলোর জন্য আপনারা এখানে পস্তাতে হবে বা সেটার কারণে প্রবলেমে পড়বেন। বিশেষ করে আনপেইড ভলান্টারি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কখনোই কাউন্ট করা হয় না। আপনি যত ভালো মানেরই আনপেইড ভলান্টারি ওয়ার্ক করুন না কেন সেগুলোকে কখনোই দেখানোর চেষ্টা করবেন না। ওয়ার্ক উইদাউট অথরাইজেশন ডাজ নট কাউন্ট ফর CRS পয়েন্ট ফর কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অনেকে দেখা গেলো কানাডাতে আসছেন ভিজিট ভিসায়,
আছেন, তিনি কাজ করতেছেন কিভাবে, তিনি ক্যাশ অন মোডে বা আনঅথরাইজড কাজ করতেছেন, এই ধরনের কাজগুলোকে কখনোই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস হিসেবে আপনি দেখাতে পারবেন না। শুধুমাত্র লজিক্যালি লিগালি আপনি অথরাইজেশন নিয়ে যে কাজগুলো করবেন সেগুলোই এখানে এক্সপিরিয়েন্স হিসেবে শো করানো যাবে। সেলফ এমপ্লয়েড ডাজ নট কাউন্ট টুয়ার্ড সিসি এলিজিবিলিটি। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের ক্ষেত্রে আপনি যদি সেলফ এমপ্লয়েড পার্সন হন, অর্থাৎ আপনি নিজে কোনো একটা কাজ করতেছেন, অন্য কারো ধার ধারেন না, এই ধরনের বিষয়গুলোকে ক্যানাডাতে জব এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো যাবে না। সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম নামে আলাদা প্রোগ্রাম রয়েছে, যদিও সেটা এখন ক্লোজ, এটা শো করা যাবে না। তো কিভাবে এটা আপনি এররগুলো দূর করবেন? ইফ ইউ আর আনশিওর হোয়েদার ইউর ওয়ার্ক arrangement counts, check out the specific program requirement before claiming work experience for program eligibility or CRS point. Assuming remote work experience as a Canadian experience. অনেকে আছেন যে তিনি হয়তো বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে বা পাকিস্তানে আছেন, তিনি কানাডার কোনো একটা প্রতিষ্ঠানের কাজ করে দিচ্ছেন, হতে পারে তার সেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তো পরবর্তীতে তিনি কী করলেন, কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করলেন, করে তিনি যেহেতু কানাডিয়ান কোম্পানির জন্য কাজ করলেন, তিনি সেখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স হিসেবে শো করতেছেন। কিন্তু কানাডাতে ফিজিক্যালি অবস্থান না করে, ফিজিক্যালি অবস্থান করা এবং এনওসি ক্যাটাগরির 1 2 3 এগুলোর মধ্যে জব না হলে বা টিআর 0 1 2 3 এগুলোর মধ্যে জব না হলে সেগুলোকে কখনোই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস হিসেবে দেখানো যাবে না। তখন এই বিষয়গুলোকে আপনার সমস্যার মধ্যে ফেলা হবে বা এগুলোর কারণে আপনার প্রোফাইলটি ক্যান্সেল হয়ে যেতে পারে। ওয়ার্কিং রিমোটলি ফর কানাডিয়ান কোম্পানি হোয়াইল লিভিং অ্যাব্রড ডাজ নট মিট দিস টেস্ট, নাইদার ডাজ ওয়ার্কিং ফর অ্যান এমপ্লয়ার হোয়াইল ইন কানাডা। তো এই হলো অবস্থা। অনেকগুলো বিষয় আমরা চেষ্টা করলাম তুলে ধরার। হাউ টু অ্যাভয়েড দিস মিস্টেক? ইফ ইউ আর ক্লেমিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর সিসি অ্যাজ এ রিমোট ওয়ার্কার, remember two factors in where you are at the time of working remotely to determine whether your certain work experience can count towards program requirement or not. 6 নম্বর যেটা, নট অ্যাডহিয়ারিং টু অল রিকোয়ারমেন্টস ফর ক্যাটাগরি এলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনারা জানেন যে বর্তমানে ক্যাটাগরি বেস সিস্টেমে অল্প স্কোরেই কিন্তু ব্যাপক সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ অল্প স্কোরেও এখানে ক্যাটাগরি বেস যে প্রফেশনগুলো রয়েছে তাদেরকে আইটিআই ইস্যু করা হচ্ছে। তো আপনি যদি ক্যাটাগরি বেস ড্রোতে নিজেকে কোয়ালিফাই করতে চান তাহলে আপনাকে বেশ কিছু মেনে চলতে হবে। কোয়ালিফাইং ফর এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি ক্যান গেট ইউ an invitation to apply for permanent residency at a much lower CRS score than a standard program based draws. However, it is important to note that work experience for a category must meet several of the conditions that we have discussed above. তো আপনাকে কন্ডিশনগুলো কিন্তু পরিপূর্ণভাবে পালন করতে হবে, উপরে যেগুলো মেনশন করা হয়েছে, পাশাপাশি আরও যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। মোরওভার, টু বি এলিজিবল for most occupation based categories you must have 12-month work experience in a single eligible occupation for a given category. তো আপনি কোনো একটা ক্যাটাগরিতে নিজেকে যদি দাবি করেন এক্সপিরিয়েন্স, তাহলে সেটাতে কমপক্ষে 12 মাসের জব শো করতে হবে, 12 মাসের জব এক্সপিরিয়েন্স শো করতে হবে। This can be full time or equivalent part time work experience. This work experience can be gained in Canada or abroad. এটা কানাডাতে হতে পারে, কানাডার বাইরে হতে পারে। This work experience does not have to be continuous. এটা কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স, দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডাজ নট হ্যাভ টু বি, এটা একদমই একই জবই আপনার কন্টিনিউ করতে হবে, এটা এমনটা ম্যান্ডেটরি না। হাউ টু অ্যাভয়েড মিস্টেক্স হিয়ার, কীভাবে এখানে মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারেন সেগুলো একটা গাইডলাইন রয়েছে। ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ডাজ ম্যাচ এ ক্যাটাগরি এলিজিবল অকুপেশন, এটা কনফার্ম করতে হবে। ইউ হ্যাভ কাউন্টেড ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কারেক্টলি বাই দিস সিস্টেম দ্যাট এক্সপ্রেস এন্ট্রি ইউজেস। You had proper authorization to work in Canada for any Canadian employer that you will be continuing. তো এই হলো অবস্থা। আজকে আমরা আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি, অনেক দীর্ঘ আলোচনা হলো, যাতে করে মিস্টেকগুলো আপনারা না করেন। আশা করি এই তথ্যগুলো অনেকের জন্য কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।